আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটু আগেই বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের কিছুটা শুনছিলাম এবং মিরাজ আসলে এবারের বিশ্বকাপটা নিয়ে তার কী পরিকল্পনা রয়েছে, বাংলাদেশ দলের কী পরিকল্পনা রয়েছে, পাকিস্তান সিরিজ নিয়ে তাদের কী প্ল্যানিং রয়েছে, সেগুলো নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন। এবং যে প্রসঙ্গটা বারবার উঠে এসছে মেহেদী হাসান মিরাজের কথার মধ্যে, সেটা হচ্ছে আমাদের প্রস্তুতিটা শুরু হচ্ছে 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে। 2027 বিশ্বকাপটা কোথায় কবে অনুষ্ঠিত হচ্ছে? 2027-এর ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হচ্ছে যৌথভাবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। এবং সেখানে অক্টোবর মাসে 2027-এর শেষ ভাগে গিয়ে সেই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে। সো এখনো পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমাদের বেশ 1-1.5 বছরের মতো সময় রয়েছে সেই বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং মেহেদী হাসান মিরাজ বলেছেন সেটাই, যে এখন থেকে আমাদের সেই প্রস্তুতিটা নেওয়া শুরু করতে হবে এবং শুরু করছি আমরা। সেই বিশ্বকাপটাকে টার্গেট করেই দলটাকে গোছানো হচ্ছে। এখন দল গোছানোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি, এর আগেও আমি বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে অলরাউন্ডার কোথায় এই দলটাতে। একটা ওয়ানডে ম্যাচ যখন খেলতে হয়, একটা ওয়ানডে 50 ওভার গেম যখন খেলতে হয়, সেই জায়গার ভিতরে আপনার অন্তত 6জন খুব ভালো মানের বোলিং অপশন থাকতে হবে। 7-8 জন হলে কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট 6জন বল করতে পারার মতো, বেশ ভালো বল করতে পারার মতো প্রতিষ্ঠিত প্রফেশনাল বোলার আপনার প্রয়োজন। আপনি অনেকগুলো বিটস অ্যান্ড পিসেস বোলার দিয়ে আপনি ফিফথ বোলিং অপশনটা কাভার করবেন, ওই দিন বোধহয় শেষ হয়ে গেছে। কারণ আপনি দেখেন এখন যে ওয়ানডে ক্রিকেটে অহরহই 300+, 350+, 400-র মতো রান হয়ে যাচ্ছে এবং একজন বোলারের অভাবে দেখা যাচ্ছে যে সেই ওভারগুলোর ভেতরেই কিন্তু প্রতিপক্ষ আপনাকে টার্গেট করে যে রানটা একটা জায়গায় থেমে থাকার কথা তার থেকে 20, 30, 40 রান বেশি করে ফেলার একটা সুযোগ তারা পেয়ে যায়। সো এই বিষয়টাকে কিন্তু বিশ্বের যত ভালো ভালো টিম আছে, আপনি টপ 5-6 টিমসগুলোর কথা চিন্তা করেন, এই সব দল কিন্তু এই বেসেসগুলোকে কাভার রাখে। এবং সেই বেসগুলোকে কাভার রাখার জন্য সহজ যে উপায়টা বা সবচেয়ে লজিক্যাল যে উপায়টা, সেটা হচ্ছে দলের মধ্যে প্রপার অলরাউন্ডার রাখা। প্রপার অলরাউন্ডার এখানে এমন নামে মাত্র অলরাউন্ডার এরকম ধরনের প্লেয়ার না, যারা প্রপারলি বলে ব্যাটে সমানভাবে সমমানের পারফরমেন্স দিতে পারেন। মানে শুধুমাত্র বোলিং করতে পারেন বলে তিনি অলরাউন্ডার হয়ে গেছেন, ব্যাপারটা এরকম নয়। ইকুয়ালি ভালো একজন বোলার, ইকুয়ালি ভালো একজন ব্যাটার, অর্থাৎ যেদিন তার ব্যাটিংয়ে অফ যাবে সেদিন তিনি বোলিংটা দিয়ে অ্যাজ আ বোলার দলে টিকে থাকার সামর্থ্য রাখেন, এবং যেদিন তার বোলিং ভালো হচ্ছে না সেদিন ব্যাটার হিসেবে দলে টিকে থাকার সামর্থ্য রাখেন। এই ধরনের একজন অলরাউন্ডার। সবচেয়ে উৎকৃষ্ট এক্সাম্পলটা তো বাংলাদেশের সামনে রয়েছে, বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিই ছিলেন সেই মানের একজন অলরাউন্ডার। এখন সাকিবকে দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা প্রসেস চালু করেছে, আমরা শুনতে পাচ্ছিলাম, বাট পাকিস্তান সিরিজে তো সাকিব অ্যাভেলেবল না, সেটাও আমরা জানি। এখন সাকিব আল হাসান আসলে হয়তো ওই স্পিনিং অলরাউন্ডার ডিপার্টমেন্টের একটা স্লট বা একটা জায়গা আমার মনে হয় অন্তত স্টেবিলিটির একটা সম্ভাবনা রয়েছে। তবে স্ট্যাবিলিটিটার সম্ভাবনা থাকলেও সাকিব আগে যে পারফরমেন্সটা করেছেন, এত দিন ধরে তিনি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নেই, এখন তার এই অবস্থায় এই এজে তার ফিটনেস কেমন, তার ফর্ম কেমন, সেটাও কিন্তু যাচাই বাছাই করার এখনো পর্যন্ত আমাদের হাতে সুযোগ নেই। সো ওই 2019-এর প্রাইম সাকিব আল হাসান অলরাউন্ডার, সেই পারফরমেন্স আমরা যদি তার কাছ থেকে এখন আশা করি, আমার মনে হয় সেটাও খুব বেশি আশা করে ফেলা হবে, যদিও তার কোয়ালিটির ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। বাট অলরাউন্ডার কোথায়? অলরাউন্ডারের খোঁজ করছে বাংলাদেশ, এবং স্পিন অলরাউন্ডারের কিছু কিছু খোঁজ আমরা পাই। ডেফিনেটলি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিজেই একজন স্পিনিং অলরাউন্ডার। মোসাদ্দেক হোসেন সৈকতের নাম বারবার বলা হয়, তিনি কিন্তু বহু পুরনো একজন খেলোয়াড়, অনেকদিন ধরে তাকে ক্যারি করা হচ্ছে। এবং এই 2022-এর পর থেকে মোসাদ্দেক সৈকত আসলে ন্যাশনাল টিমের রেডারের মধ্যে নাই। তারপরে আপনি চিন্তা করেন আর কি অপশনস রয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে। নতুনদের মধ্যে স্পিন ডিপার্টমেন্টে এস এম মেহরবকে অলরাউন্ডার চিন্তা করা হয়, তবে এখনো পর্যন্ত তিনি আসলে সেই সামর্থ্যটা প্রমাণ করার যে সুযোগ বা জায়গা, সেটা এখনো পাননি। সুযোগ পেলেও তিনি আসলে কতটুকুই বা ওই প্রপার অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস লেভেল অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেটা কিন্তু এখনো প্রশ্নের জায়গা রয়ে যায়। এবং এই বিষয়গুলো যখন নিয়ে আমরা কথা বলছি, আমরা কিন্তু বুঝতেই পারছি যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রাইসিস, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে ওই সিক্সথ প্রপার বোলিং অপশনটা, একটা প্রপার অলরাউন্ডার, এই জায়গাটার মধ্যে বাংলাদেশের বিরাট বড় একটা ক্রাইসিস আছে। এবং আমি শুরুতেই কেন বলেছি বিশ্বকাপের ভেন্যুটা কোথায় হচ্ছে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, অর্থাৎ ওই যে রিজিয়নটা রয়েছে সেখানে কিন্তু পেস বোলারদের একটা আধিক্য থাকবেই, এবং দেখা যাবে যে আপনার টিম কম্বিনেশন তৈরি করার জন্য পেস বোলারদেরকেই আপনাকে প্রাধান্য দিতে হবে। সো সেই জায়গার মধ্যে বাংলাদেশ শুধুমাত্র অলরাউন্ডারেরই খোঁজ করছি, পেস ডিপার্টমেন্ট হোক, স্পিন হোক, যেই ধরনের অলরাউন্ডার হোক না কেন, আমরা কিন্তু অলরাউন্ডারেরই খোঁজ করছি। এবং এই মুহূর্তে ওই এক মেহেদী হাসান মিরাজ ছাড়া আমাদের স্কোয়াডের মধ্যে কিন্তু বলার মতো তেমন অলরাউন্ডার নেই। সো ওই জায়গাটাকে কাভার আপ করার জন্য বাংলাদেশের কি এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, সেই প্রসঙ্গটা নিয়েই মূলত আলোচনা করতে চাইছি। এবং আমার থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি 5 জন ক্রিকেটারের একটা তালিকা
মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে 5 জন ক্রিকেটারের মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, এবং অলরাউন্ডার শুধুমাত্র স্পিন অলরাউন্ডার নয়, তারা 5 জনই পেস বোলিং অলরাউন্ডার হওয়ার সামর্থ্য রাখেন। প্রথম যে 3 জনের নাম বলবো সেই 3 জন অলরেডি পরীক্ষিত এবং এর আগেও তারা খেলেছেন, সুতরাং তাদের পারফরমেন্সটা কেমন হতে পারে, ওয়ার্ল্ড লেভেলে তারা আসলে কি করতে পারেন, তাদের আপার সিলিংটা কত, তাদের সামর্থ্য কতটুকু, সেইটার ব্যাপারে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এবং যেহেতু তারা দলের মধ্যে ইন অ্যান্ড আউট করছেন, অ্যাজ অ্যান অলরাউন্ডার নিজেদেরকে এখনও প্রতিষ্ঠিত করতে পারেননি, সুতরাং সন্দেহটা কিন্তু রয়েই যায় যে তারা আদতেই ওই জায়গাটা ফিল আপ করতে পারবেন কিনা প্রপারলি, যেটা একটা হার্দিক পান্ডিয়া করতে পারেন, ঠিক আছে, বা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন বা মার্কাস স্টয়নিসরা যেটা করতে পারেন, ওই ধরনের বা ওই ক্যালিবারের, ইভেন আফগানিস্তানের ওমর জায়ের কথা বলা যেতে পারে, তিনি তো একজন প্রপার অলরাউন্ডার। সো এই ক্যালিবার বা এই ক্যাটাগরির অলরাউন্ডার কি এই 5 জনের কেউই হতে পারবেন কিনা বাংলাদেশের জন্য সামনের বিশ্বকাপটাকে টার্গেট করে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। একে একে নামগুলো আমি নিয়ে ফেলতে পারি। সৌম্য সরকার মূলত একজন ওপেনিং ব্যাটার, তিনি তার ক্যারিয়ার জুড়ে বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন, বা টপ অর্ডার ব্যাটিংই তার মূল শক্তির জায়গা, এবং বোলিং কিছুটা করতে পারেন, বাট তাকে কি আসলে আমরা একজন পরিপূর্ণ অলরাউন্ডার ক্যাটাগরিতে চিন্তা করতে পারি একজন পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে? আমার তো মনে হয় না। তার বোলিংয়ের যে সামর্থ্যটা রয়েছে, ইয়েস, কিছু সামর্থ্য ডেফিনেটলি রয়েছে এবং তার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট তাকে যদি আমরা একজন অলরাউন্ডার হিসেবে স্লট ইন করি, সেই জিনিসটা আমার মনে হয় তার জন্যই আনফেয়ার হবে। আমরা সাইফুদ্দিনের কথা বলতে পারি, তাকে ন্যাশনাল টিমে আমরা সাধারণত অ্যাজ আ বোলারই খেলতে দেখেছি এবং বহু বছর ধরে তিনি খেলেছেন দলের জন্য, বাট আনফর্চুনেটলি এখনো পর্যন্ত নিজেকে কিন্তু এস্টাবলিশ করতে পারেননি অ্যাজ আ প্রপার অলরাউন্ডার। এবং কোনো সময় দেখা যায় তার বোলিং নিয়ে সমস্যা হচ্ছে, কোনো সময় তিনি এমন সময় ব্যাটিংটা করেছেন, কিছু ইনিংস খেলে দিয়েছেন, দলের জয়ে খুব বেশি ভূমিকা তিনি রাখতে পারেননি, নিজের ব্যাটিংয়ের সামর্থ্যের কিছুটা প্রমাণ মাঝে মধ্যে তিনি দিয়েছেন, তবে সেটা কি যথেষ্ট কিনা প্রমাণ করার জন্য যে তিনি একজন পরিপক্ক ব্যাটারও? যদি তার বোলিংটা অফ যায়, তিনি ব্যাটিং দিয়েই বাংলাদেশকে উদ্ধার করে দেবেন, বা শুধু ব্যাটার হিসেবেই তাকে দলে রাখা যেতে পারে, ওই ক্যালিবার কিন্তু সাইফুদ্দিন দেখাতে পারেননি এখনো পর্যন্ত। সো এখানেও একটু সন্দেহের জায়গা থেকে যায়। এরপর আপনি দেখেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে 2023-এ তার ডেবিউ হয়েছিল এবং গত 2 বছর ধরে দলের অপরিহার্য একজন সদস্য হয়ে গেছেন, অন্তত হোয়াইট বল ক্রিকেটে। এখন টেস্ট ক্রিকেটটাও তিনি খেলছেন এবং ভালো খেলছেন, তবে তিনিও কিন্তু মূলত একজন বোলার। এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডের তিনি সদস্য ছিলেন, এবং তার ব্যাটিংয়ের ঝলকটা আমরা মাঝে মধ্যে দেখতে পাই। একটা T20 ম্যাচে তিনি at নাম্বার 10 ব্যাট করতে নেমে পাকিস্তানের সাথে রেকর্ড একটা 50 করেছিলেন খুব কম সংখ্যক বল খেলে। ওডিআই সিরিজ যেটা অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশে, সেখানেও কিন্তু তানজিম সাকিব তার ব্যাটিংয়ের ঝলকটাও দেখিয়েছেন বোলিংয়ের পাশাপাশি। তবে তাকে কি অ্যাজ আ প্রপার অলরাউন্ডার আমরা ধরতে পারি কিনা? আমার তো মনে হয় না। এখনও তার ব্যাটিং সামর্থ্যের জায়গাটা আমার মনে হয় অনেক কিছু প্রমাণ করার বাকি আছে, এবং টিম ম্যানেজমেন্টও এখনও তাকে আসলে সেই রোলগুলো দেয়নি। তাকে মূলত একজন বোলার হিসেবে ব্যবহার করা হয়। তিনি 8-এ নামছেন। 8-এ ব্যাট করতে নামা মানে কি? আপনাকে কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলা হচ্ছে না, আপনি বোলারদের কাতারেই পড়ে যাচ্ছেন যিনি একটু ব্যাটিং করতে পারেন। সো তানজিম সাকিবকে নিয়ে একটা পোটেনশিয়াল আছে, তাকে এক্সপ্লোর করার একটা সুযোগ রয়েছে, তাকে একটু উপরের দিকে ব্যাটিং দিয়ে টিমের ব্যালেন্সটা কেমন হয় সেটা মেপে দেখার একটা সুযোগ আছে, বাট টিম ম্যানেজমেন্ট এখনও কিন্তু সেই চেষ্টাটা করেনি বা সেই চিন্তা ভাবনাটাই এখনও করেনি। এরপর আসে আরও দুজনের প্রসঙ্গে। আমার মনে হয় ইন্টারেস্টিং দুটো প্রসপেক্ট রয়েছে। একজন হচ্ছেন আব্দুল গাফফার সাকলাইন। খুব রিসেন্টলি আমরা তার নামটা খুব জোরে সোরে শুনতে পাচ্ছি, এবং আব্দুল গাফফার সাকলাইন তিনি মূলত হোয়াইট বলে খুব ভালো বোলিংটা করছেন, T20 ফর্ম্যাটে খুব ভালো বোলিং করছেন, ওয়ানডেতেও তার এফেক্টিভনেস রয়েছে, তার ভ্যারিয়েশন রয়েছে, তিনি মিডল ওভার্সে খুব ভালো বোলিং করতে পারেন, সেটা তার একটা বড় গুণ। ডেথ ওভার্সেও তিনি বেশ এফেক্টিভ হয়ে যান। সো আব্দুল গাফফার সাকলাইন অ্যাজ আ বোলার নিজেকে অনেক ভালোভাবেই প্রমাণ করছেন, কিন্তু সারপ্রাইজিং এলিমেন্টটা তার খেলার মধ্যে তার ব্যাটিংটা। তিনি কিন্তু খুবই দুর্দান্ত লং হ্যান্ডেল ব্যাটিং করতে পারেন এবং বিশাল ছক্কা মারতে পারেন। সো তার হাতে যেই মার রয়েছে, একটা ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে টু হিট দ্য বল, এইটাকে কি আমরা আরেকটু পলিশ করতে পারি কি না? সেটা যদি করতে পারি তাহলে কিন্তু at নাম্বার 7 আব্দুল গাফফার সাকলাইন একটা খুব ভালো অপশন হতে পারেন। তার ওই পোটেনশিয়ালটা আমরা অন্তত দেখি। ন্যাশনাল টিমের হয়ে এখনও তিনি খেলার সুযোগ পাননি, অবশ্যই ন্যাশনাল টিমের কল আপটা তিনি হয়তো পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তবে এই যে 1.5 বছর হাতে সময় রয়েছে ওয়ার্ল্ড কাপের আগে, তাকে কি একটু আগে ইনক্লুড করে বাজিয়ে দেখার সুযোগ রয়েছে কিনা, একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ বা একটা অপরচুনিটি আমরা দিতে পারি কিনা, সেটাই দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় যে সামনে যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় এবং সাকলাইন যদি একটা ভালো দল পান, সেখানে যদি একটু ওপরে ব্যাটিং করার সুযোগটা পান তিনি 7-এ বা 6-এ, তাহলে কিন্তু আমার মনে হয় তার পোটেনশিয়ালটা দেখার একটা ভালো সুযোগ আমরা পাবো, এবং সেখান থেকে হয়তো মেপে দেখার একটা চান্স থাকবে যে তার ভেতরে সেই অলরাউন্ড ক্যাপাবিলিটিটা কতটুকু, বা তিনি ব্যাটিংটায় আসলে কতটুকু ইমপ্রুভ করতে পারবেন টু কন্ট্রিবিউট টু দ্য টিম। আর লাস্ট যে নামটা বলবো, আন্ডার-19-এর কারেন্ট টিমের একজন সদস্য রিজান হোসেন। তাকে নিয়ে কিন্তু গত 2 বছর ধরে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের পাইপলাইনে উঠতি ক্রিকেটারদের মধ্যে যার ভেতরে অ্যাকচুয়ালি বোলিং ব্যাটিংয়ের সমান একটা ব্যালেন্সড
অ্যাট্রিবিউটস রয়েছে, তিনি হচ্ছেন রিজান হোসেন। এবং রিজানের মজার বিষয়টা সেটা হচ্ছে এই আন্ডার-19 লেভেলে রিজান কিন্তু 5 নম্বরে ব্যাটিং করেন রেগুলারলি, অর্থাৎ পরিপূর্ণ একজন মিডল অর্ডার ব্যাটার, সেই সাথে 10 ওভার বোলিং করার সামর্থ্য তিনি রাখেন। তার খুব একটা বেশি গতি নেই, তার মূল স্কিলের জায়গাটাই হচ্ছে তিনি পেস ভ্যারিয়েশন দিয়ে প্রতিপক্ষকে আটকান। অ্যাজ আ ফার্স্ট চেঞ্জ বোলার প্লাস মিডল ওভার্সে বোলিং করা, সেই জায়গাগুলোর মধ্যেই তার একটা এক্সপার্টিজ আমরা দেখেছি, অন্তত আন্ডার-19 লেভেলে হোক কিংবা ওই এ টিম ইমার্জিং টিম লেভেলে হোক না কেন। এখন রিজানকে কি আমরা প্রমোট করতে পারি কিনা, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যখন বিসিএল এ রিজান একটা দল পেয়েছিল, বাট আলটিমেটলি তাকে কিন্তু কোনো ম্যাচের সুযোগ দেওয়া হয়নি। সো তাকে আসলে বাজিয়ে দেখার একটা সুযোগ ডেফিনেটলি থাকবে। এবং এত কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই কারণেই বাংলাদেশের এই বছরের যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হবে, যদি হয়, আমরা তো আশা করছি হোক, এই টুর্নামেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে এই ক্রিকেটারদের জন্য, নিজেদের সামর্থ্য প্রমাণ করার জন্য যে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের পরবর্তীতে কে এই জায়গাটার হালটা ধরতে পারবেন। কারণ খুবই ইম্পর্টেন্ট, আপনি দেখেন বাংলাদেশের কারেন্ট টিমের ব্যালেন্সটা খুব কঠিন হয়ে যাচ্ছে একটা 11 সাজানো, যেখানে আপনি 6 জন প্রতিষ্ঠিত বোলারকে রাখতে পারছেন। অন্তত 2 জন ভালো অলরাউন্ডার এই দলটার মধ্যে না থাকলে আপনি 6 জন ভালো বোলিং অপশনই পাবেন না। সো এই জায়গাগুলো নিয়ে আসলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের চিন্তা ডেফিনেটলি করতে হবে, এবং পেস বোলিং অলরাউন্ডারের দিকে আলাদা একটা নজর দিতে হবে। এই কারণেই, কারণ ওয়ার্ল্ড কাপটাই অনুষ্ঠিত হবে এমন জায়গায় যেখানে আপনার মূলত 3 জন পেসার মিনিমাম রাখতেই হবে টিমের মধ্যে। সো ওই জায়গার ভেতরে আপনি যদি একজন অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার রাখতে পারেন, 3 পেসারের পাশাপাশি একটা 4th পেস বোলিং অপশনও কিন্তু আপনার তৈরি হয়ে যায়। বা যদি আপনি 2 পেসার খেলান, সাথে একজন পেস বোলিং অলরাউন্ডারকে রাখলেও 3 পেসারের যে স্লটটা সেটা কিন্তু কাভার আপ করার সুযোগ থাকে। তো আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন আসলে যেই 5 জনের পোটেনশিয়ালের কথা বলছি, বাংলাদেশের পরবর্তী প্রপার টিমের মধ্যে ফার্স্ট চয়েস পেস বোলিং অলরাউন্ডার কে হতে পারেন, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।